বর্তমান সময়ের বেশ কিছু আলোচিত সিদ্ধান্ত এবং বাইক ইন্ডাস্ট্রি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এপিসোডে। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকারদের নিয়ে টক শো এমভি স্টুডিওর সেকেন্ড সিজনের 8th এপিসোডে। যেমনটি বলছিলাম, আজকে আমরা কথা বলবো বাইক ইন্ডাস্ট্রি নিয়ে, বর্তমান সময়ে বিশেষ কিছু আলোচিত বিষয় নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মোটরসাইকেল ভ্যালির সম্মানিত সিইও এবং ফাউন্ডার আবু সাইদ মাহমুদ হাসান। ভাই, আপনাকে স্বাগতম আমাদের এমভি স্টুডিওতে। আজকে আমরা যেমনটা বলছিলাম, বেশ কিছু টপিক আপনি নিজেও জানেন যে বাইক ইন্ডাস্ট্রিতে চলাফেরা করছে, মানে আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আপনার মতামত জানতে চাইব। তো প্রথমেই যেটা চলে আসে ভাইয়া, বাইকারদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধার চেষ্টা করা হয়। আমি বলবো কখনো ড্রাইভিং লাইসেন্স ইস্যু হোক, কখনো পদ্মা সেতুতে না উঠতে দেওয়া হোক, যেটাই হোক না কেন। বর্তমান সময়ে আমার কাছে মনে হচ্ছে বাইক আবার 30 এবং 60-এর মাঝখানে আটকে গেছে ভাইয়া। তো এই বিষয়টা নিয়ে আসলে যেটা আমি বলছিলাম, সিটি রাইডে 30 কিলোমিটার এবং এক্সপ্রেস হাইওয়েতে হয়তো বা 60 কিলোমিটার, এই যে কথা বা এই যে আইন এখন প্রচলিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার যদি একটু মতামত বলতেন, আপনি কীভাবে বিষয়গুলো দেখছেন? বিষয়গুলো দেখছি এভাবে যে, প্রথমত যারা সিদ্ধান্তগুলো তৈরি করেন নিশ্চয়ই অনেক গবেষণা করে বুঝে শুনেই তৈরি করেন। তারা যে পজিশনে আছেন তারা নিশ্চয়ই আমাদের থেকে অনেক ভালো মেধাবী ব্যক্তি। তারপরেও কিছু কথা থেকে যাচ্ছে এই জন্যই যে আমরা যে ইন্ডাস্ট্রিটা বিলং করতেছি, মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, এই বাইক ইন্ডাস্ট্রিটাতে কখনো কখনো মনে হচ্ছে যেন এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের ইচ্ছাটা অনেকটা এখানে দেখা যাচ্ছে না বলে ক্ষেত্র বিশেষে মনে হচ্ছে। এটা অন্তত আমার কাছে মনে হচ্ছে। যেমন আপনি যে বিষয়টা বললেন যে আমাদের সিটি রাইডের ক্ষেত্রে একটা বাইক চলবে হচ্ছে 30 কিলোমিটার স্পিডে, তার সর্বোচ্চ স্পিড। তো এইটা আমি যদি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি যে ঠিক আছে, এটা একটা শহরের শৃঙ্খলা ফিরে আনার জন্যে এরকম একটা স্পিড লিমিটটা দেওয়া হয়েছে, ভালো, সমস্যা নেই। কিন্তু আমি যদি এর নেগেটিভ সাইডটা চিন্তা করি যে এখানে সমস্যা কি তৈরি হতে পারে, আমি নিজেকে কখনোই বাইকার পরিচয় দেই না। আমি আসলে ব্যক্তিগতভাবে নিজেকে বাইক লাভার হিসাবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরেও আমি নিজে ট্রায়াল দিয়েও দেখেছি এই ঘটনার পরে যে 30 কিলোমিটার স্পিডে আসলে কি হয়। আচ্ছা, তো রীতিমতো আমাকে যন্ত্রণা নিয়ে চলতে হচ্ছে। পিছন থেকে রিক্সাতে হর্ন দিচ্ছে, আরেকজন এসে হর্ন দিচ্ছে, গাড়ি হর্ন দিচ্ছে। সো আমাকে, এবং এই 30 কিলোমিটার স্পিডে একটা মোটরসাইকেলকে সোজা সুশৃঙ্খলভাবে চালানোও কষ্টকর। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাকে সিটি রাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার অন্য গাড়িগুলো বাস বা ইত্যাদিকে আপনি 40 তার টপ স্পিড দিয়েছেন, আর মোটরসাইকেলের ক্ষেত্রে দিয়েছেন 30। অথচ সিটি রাইডে জায়গা থাকে কম, শহরে মানে শহর কমিউনিকেশনের জন্য জায়গা থাকে কম, ফলে একই সাথে মোটরসাইকেল এবং একই সাথে বাস আমাকে ওভারটেক করে চলে যাবে বা তাড়াতাড়ি যাবে, এটা ক্ষেত্র বিশেষ সুযোগ কম হয় রাস্তা ছোট থাকার কারণে। ফলে যারা যাচ্ছে তারা স্রোতের সাথে একই সাথে না গেলে কেউ আগে যাবে কেউ পরে যাবে। এই ঘটনাটা ঘটতে গেলে মোটরসাইকেল যখন হচ্ছে ধীরে যাচ্ছে আর একটা বাস যখন আগে যাওয়ার চেষ্টা করবে, অনেক সময় চান্স পাবে না। ফলে আসলে টোটাল সিটিটার স্পিডে আপনি আসলে দিন শেষে 30 কিলোমিটার আপনি করে দিলেন। মানে আপনি একজনকে আটকাতে গিয়ে বা একজনের ভালো বলি মন্দ বলি যেটাই করতে গেলেন, কিন্তু আলটিমেটলি হচ্ছে পুরো সিটির স্পিডটাই আপনি হচ্ছে কমিয়ে দিলেন। হয়তোবা অনেকে চিন্তা করেছে যে এটা দিয়ে হয়তোবা আমরা যখন এমনি ঈদ আসে তখন আমরা দেখি প্রায় কথা হয় অ্যাক্সিডেন্ট নিয়ে। অ্যাক্সিডেন্টের কথা উঠলে আমরা দেখি বাইকারদের কথা বেশি চলে আসে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে বাইকারকে সুশৃঙ্খলভাবে আনার জন্য তারা রুলস রেগুলেশনগুলোই বেশি ইম্পোজ করে থাকে। আবার সেই রুলস রেগুলেশনগুলো বাইকারদের জন্য অতটা আবার ফ্রুটফুলও হচ্ছে না। তো এটার বেটার আমার কাছেও যেটা মনে হয়, যদি সরকার এর চাইতে অন্য কিছু থটস করে যেখানে বাইকাররা আসলে আরও বেটার ওয়েতে তাদের রাইডিং স্টাইলটা নিতে পারবে, সেটা মনে হয় আরও বেটার হয়। এই ক্ষেত্রে আমি একটুই বলি, সেটা হচ্ছে যে আসলে যে আইন কানুন ইত্যাদি, আবারও বলছি, এটা হয়তো আমাদের ভালোর জন্যে নিশ্চয়ই, নিঃসন্দেহে। পাশাপাশি এক্ষেত্রে একটা জিনিস প্রথমেই আমি একটু বলে নিই যে এই নিয়ম কানুন বা ইত্যাদির ফান্দে আমাদেরকে পড়তে হয় অধিকাংশ ক্ষেত্রেই কিছু কি বলবো এটাকে, মানে বাইকিং জগতের ভিতরে বাইকার পরিচয় দিচ্ছে কিন্তু তাদের কার্যক্রমগুলো আর বাইকারের মতো না। আচ্ছা, মানে আমি বলবো যে হায়ার স্পিড, বেপরোয়া গতি, আপনার সেফটি সিস্টেমসগুলো মেনটেন না করে যারা চালাচ্ছে, তাদের
কার্যক্রমটার ইফেক্টটা দিন শেষে হচ্ছে একজন সাধারণ বাইকারের উপরে চলে আসতেছে। সেক্ষেত্রে কি এটাও আছে, আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যদি দেখি, ফর এক্সাম্পল বাস বা অন্যান্য, তাদেরকে কিন্তু যে কোনো রুলস রেগুলেশন এভাবে করে দেওয়া এতটা সহজ হয় না। বাট বাইকারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রুলস রেগুলেশন আমরা সহজেই দেখি যে চলে আসে, আবার আমরা মানতেও বাধ্য হয়ে যায়। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, যে বাইকের বাস চালক সমিতি বা মালিক সমিতি বা হচ্ছে যে ট্রাক চালক বা মালিক সমিতি, তাদের কিছু না কিছু আছে এবং তাদের হয়ে কথা বলার জন্য ওই মন্ত্রণালয় পর্যন্ত কেউ না কেউ আছে। আনলাকিলি হচ্ছে যে আমাদের বাইকিং ইন্ডাস্ট্রিতে অনেক দিনই হয়ে গেলে ইন্ডাস্ট্রিটার বয়স, এখানে কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন প্রতিষ্ঠান তো আসলে হচ্ছে গভর্নমেন্টের সাথে তার লিমিটেশন রেখে কথা বলতে পারে, সব বিষয়ে কথা বলতে পারে না। এক্ষেত্রে আমি মনে করি যে বাইকিং ইন্ডাস্ট্রির যারা হচ্ছে বিভিন্ন গ্রুপ বা অ্যাসোসিয়েশন একটা তৈরি করা, যারা হচ্ছে যে এই বাইকারদের হয়ে কথা বলবে, রাইট। সিটি রাইডের কথা তো আমরা জানলাম ভাইয়া, যদি এবার একটু হাইওয়ে নিয়ে আপনার মতামতটা যদি দিতেন। এখানে তো 60 বলা হচ্ছে, এটা কি আসলে এইভাবে সম্ভব? যেহেতু আমরা হাইওয়েতে দেখি বাইক বাদে যে অন্যান্য যে ভেহিকলসগুলো আছে তাদের গতি তো কম থাকে না। এখানে একটা জিনিস, হাইওয়েতে কিন্তু 60 না, আপনার এক্সপ্রেস হাইওয়েতে 60। আচ্ছা, মানে গোটা বাংলাদেশের ওই সামান্য কয়েক কিলোমিটার হচ্ছে 60, গোটা বাংলাদেশে হচ্ছে 50। আচ্ছা, আপনি 50-তে চালাবেন আর আপনার পাশ দিয়ে হচ্ছে যে বড় বড় গাড়ি যাবে, তাদের টপ স্পিড থাকবে হচ্ছে 80। আচ্ছা, এই হচ্ছে সিচুয়েশন। এখন এইটাকে আমরা যদি এখন পজিটিভলি নিই, তাহলে কি হতে পারে? পজিটিভলি একটা প্রচলিত কথা আছে, যত গতি তত ক্ষতি, অর্থাৎ বেশি গতিতে আপনি অ্যাক্সিডেন্ট করলে ক্ষতির মাত্রাটাও হচ্ছে বেশি। আর তাহলে সেই হিসাবে এটা ঠিক আছে যে আপনি একটু ধীর স্থিরভাবে চালাবেন, ভালো। আর রাস্তার একটা শৃঙ্খলা ফিরে আনার জন্য এই উদ্যোগটা আমরা পজিটিভলি নিতে পারি। এখন আমরা যদি এর ক্রিটিসিজম বা একটু সমালোচনা করি বা নেগেটিভ, রিয়েলি নেগেটিভটা কি হতে পারে? রিয়েলি নেগেটিভ হতে পারে এই যে আসলে আপনি খেয়াল করে দেখেন যে হাইওয়েতে আপনি যখন একটা 50 সিসি দিয়ে গাড়িটা চালাবেন, এই গাড়িটা এমন কোনো স্পিড না। আপনার পাশ দিয়ে যখন একটা বড় গাড়ি, বড় বাস বা অন্য যে কোনো বাহন 80 কিলোমিটার স্পিডে যাবে, এই দুজনের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে আপনি সব সময় হচ্ছে যে বাইকার হিসাবে আপনার একটা গাড়িকে কন্টিনিউয়াস হচ্ছে আপনাকে ওভারটেক করতে থাকবে বিভিন্ন ধরনের গাড়ি। আর আমাদের হাইওয়ের এত বেশি লেন থাকে না যে আমি নিরাপদে হচ্ছে যে এক সাইড দিয়ে আমি যাবো আর অন্য গাড়িগুলো হচ্ছে যে যেতে থাকবে। সো কন্টিনিউয়াস আমাকে হচ্ছে যে বিভিন্ন গাড়িগুলো ওভারটেক করতে থাকবে, যেটা আমার জন্য ক্ষেত্রে বিশেষে মানে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাবে। এটা হলো একটা। জি না ভাইয়া, যেটা বলছিলেন আমি সঙ্গে জাস্ট একটু অ্যাড করতে যাচ্ছিলাম, এটার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখি বাইরে অনেকে বাইকারদের জন্য আলাদা লেন থাকে, আমাদের দেশে তো এইভাবে করে এখন পর্যন্ত আমরা দেখি লেনগুলো তৈরি। ফলে সেই ক্ষেত্রে আমি যে বলবো যে এই লেনটা তোমার, এখানে তুমি 50 যাইতে বাধ্য অথবা 40 যাইতে বাধ্য, সেটা কিন্তু একটা বিষয় থাকে। বাট এখানে আমাকে ওই একই রোডের মাঝখানে ইভেন একই লেনের ভিতরে, তো এটা আসলে আমাদেরকে কতখানি সেফটি দিবে? এটা আমি অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সেফটি দিবে না। আপনার একই লেনের ভিতরে একটা মোটরসাইকেল যাচ্ছে 50 কিলোমিটার স্পিডে, আর ওই যে বললাম যে পাশ দিয়ে একটা কার বা একটা বড় বাস ও 80 কিলোমিটার বেগে আপনাকে ক্রস করার জন্য চলে যাচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে নিরাপদ মনে করি না। প্লাস এটা তো গেলো রাস্তার কথা। এখন যদি আমি বাইক ইন্ডাস্ট্রির কথা ধরি, মাত্র কিছুদিন আগে আপনার 375 সিসি পর্যন্ত আমরা অ্যাপ্রুভাল পেলাম। আপনি নিজে চিন্তা করে দেখেন, 375 সিসির একটা মোটরসাইকেল 50 কিলোমিটার স্পিডে আপনার হাইওয়েতে যাচ্ছে, হ্যাঁ, ও তো ফার্স্ট গিয়ার দেওয়ার সুযোগ পাবে না। তাহলে কি একটা যিনি হচ্ছে যে 375 সিসির একটা মোটরসাইকেল কিনবে, উনি হাইওয়েতে উঠে 50 কিলোমিটার স্পিডে উনি চালাবে, এই দুঃখে মনে হয় না যে উনি এই মোটরসাইকেলটা কিনবে। তাহলে আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য চেষ্টা করতেছেন, আবার অপরদিকে এই ইন্ডাস্ট্রির গাড়ি আপনি চালানোর জন্য রাস্তাতে ব্যবস্থা করে দিচ্ছেন না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম আমার কাছে মনে হলো যে আপনি উপরে বড় করে লিখে রাখছেন স্বাগতম, তার নিচে লিখে রাখছেন প্রবেশ নিষেধ। না, আসলেই দুঃখজনক, বিষয়গুলো দুঃখজনক। এবং যে বিষয়টা আমরা বারবার চলে আসে আমাদের বিভিন্ন আলোচনায়, সামঞ্জস্যতার কোথায় যেন অভাব একটা আমরা দেখতে পাই। আমিও তাই মনে করি। আমরা রুলস রেগুলেশনও অনেক দেখছি, জানছি, আবার হচ্ছে স্পিডের ক্ষেত্রে এটাও তো রুলস রেগুলেশনের অংশ। অবশ্যই বর্তমান সময়ে আমি পার্সোনালি এটা মনে করব খুব ভালো একটা রুলস নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার, সেটা হচ্ছে নো হেলমেট নো ফুয়েল। এটা আমি পার্সোনালি আমার কাছে মনে হয় খুব ভ্যালুয়েবল একটা জিনিস। এবং আমরা দেখা যাচ্ছে বাইকাররা অনেকভাবে, আমাদের রাইডাররা অনেকটা সচেতনতার সঙ্গে আসলে হেলমেট ইউজ করে না, ইউজ করলেও দেখা যাচ্ছে তারা কেস যেন না খায় সেই জন্য অনেকটা ইউজ করে। তো আপনি এই ধরনের যে ইস্যুগুলো আছে বা বাইকারদের যে একটা অমনোযোগী আমি বলবো,
তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে অ্যাড্রেস করছেন বা এটা কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা হচ্ছে যে আমি আপনার সাথেই তাল মিলিয়ে বলতে চাচ্ছি যে এই নো হেলমেট নো ফুয়েলের সাথে আমি শতভাগ একমত। কারণ একজন বাইকার বাইক চালাবে অথচ একটা সব থেকে তার শরীরে গুরুত্বপূর্ণ মাথাকে সেভ করার জন্য হেলমেট পরবে না, এটা হতেই পারে না। এটা এখন দুঃখের বিষয় হচ্ছে এখানে যে আপনার নিরাপত্তার জন্য গভর্নমেন্টকে প্রেসার দিতে হচ্ছে, অথচ আপনার নিরাপত্তার জন্য আপনাকেই সচেতন হওয়া উচিত ছিল। তো এটা আমাদের জন্য দুঃখজনক যে গভর্নমেন্টের পক্ষ থেকে না এসে বরং আমরা বাইকাররাই যদি নিজেদেরকে একটু সচেতন হয়ে এই অন্তত অন্য গিয়ার বা অন্য ইস্যুটা যতটুকুই যাই হোক, কিন্তু হেলমেটটা অন্তত চলার পথে সব সময় যাতে হচ্ছে মাথার উপরে থাকে, যেটা অনেকে বলে থাকে যে হেলমেট হচ্ছে প্যাকারদের জন্য মুকুট স্বরূপ। তা আমিও কাছাকাছি এরকমই মনে করি যে একজন রাজা যেমন সিংহাসনে বসার আগে তার মুকুটটা মাথায় দেয়, একজন বাইকারও তার বাইকে ওঠার পূর্বে হেলমেট অন্তত পরবে। এটা তার জন্য সম্মানের এবং তার নিরাপত্তার জন্য প্রয়োজন। আমি জাস্ট হচ্ছে আমার কিউরিয়াসিটি জায়গা থেকে আমার জাস্ট জানা, আপনি কি আপনার কাছে এমনি কি মনে হয় যে কেন পড়ে না আসলে একজন বাইকার হেলমেট পরছে না, সে জানে এটা তার একটা লাইফ সেভিং একটা গিয়ার, এরপরেও সে হচ্ছে পড়তে চায় না, এটা আপনি কি মনে করেন কেন পড়ে না তারা? মানে কোনো একটা বাধা বেশি মনে হয় নাকি তারা মনে হয় যে না, যে ফ্রিডমের একটা ফিল আছে সেটা তাদের জন্য নষ্ট হচ্ছে হেলমেট চালানো, হেলমেট পরার কারণে? আসলে কি ফিল হয় তাদের? এখন সাইকোলজি তো আসলে এক একজনের জন্য এক এক রকম। যেমন আমি যখন ছোটবেলাতে হেলমেট খুবই ছোট যখন ওইভাবে পরা শুরু করিনি, তখন হেলমেট পরলে আমি দেখতাম যে আমি কেমন একটা আবদ্ধ জায়গাতে আবদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন হচ্ছে আমি হেলমেট পরা শুরু করলাম, এরপরে আমি বেনিফিটটা যখন ফিল করলাম যে আমার 100 কিলোমিটার রাইড করার পরেও আমার মধ্যে কোনো ক্লান্তি ভাব আসে না, চোখে ব্যথা করে না, কোনো ধরনের ধুলাবালি থাকে না। মানে আসলেই হেলমেট পরার পরে আমার মাথাটা মনে হচ্ছে একটা নিরাপদ জোনের ভিতরে ঢুকে গেছে। তো এইটা আমাকে সবসময় অন্য ধরনের কনফিডেন্স দেয়, যার ফলে এখন আমি এই ক্ষেত্র বিশেষে বাসার বাইরে থেকে মোটরসাইকেলটা যখন আমি গ্যারেজে ঢুকাই, মোটরসাইকেলটা আমাদের গ্যারেজে চালাই ঢোকানো যায়, তো তখন মনে হয় যেন হেলমেট পরিনি, তারপরে একটু অস্বস্তি মনে হয়, মনে যেন এটুকুর জন্য যদি পড়তে পারতাম। আসলে এটা হচ্ছে ভালো প্র্যাকটিস এবং আমরা আশা করবো আমাদের যারা অডিয়েন্স সহকারে বাইকার ভাইরা আছেন তারা সবসময় নিরাপত্তার জন্য হেলমেট পরে রাইড করবেন। এবার হচ্ছে ভাই আমি একটু ইন্ডাস্ট্রির গ্রোথ বা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটের যে অবস্থা সেটা নিয়ে একটু জানতে চাইবো। সেটা হচ্ছে আমরা দেখছি যে 15 সাল থেকে 19 সাল পর্যন্ত বেশ একটা ভালো সিচুয়েশন ছিল, বাট তারপর থেকে কোভিড বা অন্যান্য সিচুয়েশনে মার্কেটের কন্ডিশনটা বেশ বলা যায় একটু নড়বড়ে ভাব আছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু আপনার মতামত দিতেন। হ্যাঁ, বাইক ইন্ডাস্ট্রির এটা ঠিক যে আসলে 15 থেকে 16, 17, 18, 19 এই টার্মটা কন্টিনিউয়াস এক বছরের পরে আরেক বছর বেশ সেল বা গ্রোথগুলো আমরা যদি দেখি আসলে বেশ বাড়ছে। এর মধ্যে একটা সুযোগ ছিল, সেটা হলো পাঠাও রাইডটা হচ্ছে এই সময় মার্কেটে ছিল, যার ফলে ওই সময়ও মার্কেটে প্রচুর বাইক বিক্রি হয়েছে। তো এটা ছিল হচ্ছে যে একটা, আমি বলবো যে বাইক ইন্ডাস্ট্রির জন্য একটা গোল্ডেন টাইম। বাট আনলাকিলি কোভিড যখন শুরু হলো, অর্থাৎ 2020-এর জানুয়ারি থেকে মোটামুটি সিরিয়াসলি শুরু হলো, 20-21 এই দুইটা বছর কোভিডের জন্য একদম গোটা দেশ কেন গোটা পৃথিবী আসলে লকড অবস্থায় ছিল। আনলাকিলি তারপরে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, যেটার কারণে আমরা হচ্ছে ডলার ক্রাইসিস, আমাদের নিজস্ব ফিনান্সিয়াল ক্রাইসিস, অন্যান্য জিনিসগুলো এরাইজ করার পরে আমরা একটু এই মার্কেটটায় একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি। পাশাপাশি যেটা হয়েছে যে এই ক্রাইসিস পিরিয়ডগুলো অনেক ব্র্যান্ডের পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। যেমন আমরা বলতে পারি যে হাউজিয়ে এর মধ্যে হচ্ছে যে পড়ে গেছে, তারপরে রোডমাস্টার নামে যে ব্র্যান্ডটা ছিল তারা পড়ে গেছে, তারপরে কিউএ বেনিলি যে ব্র্যান্ডটা ছিল রিনাউন্ড একটা ব্র্যান্ড, তারা বেশ মার্কেটে একটা ভালো অবস্থানে ছিল। কিন্তু এই কোভিডের পরে বা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এই ক্রাইসিসের পর থেকে আমরা এদেরকে আর ঘুরে দাঁড়াতে অন্তত দেখিনি। তো এইটা গেছে হচ্ছে মার্কেটের একটা খারাপ সিচুয়েশন। এই খারাপ সিচুয়েশন থেকে কাভার হওয়ার জন্যে যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এখন দেখা যাক সামনে কি হয়। আমি এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, এই সিচুয়েশনগুলোর মাঝখানে আবার দেখছি আমরা যে বাংলাদেশের মার্কেটে সবসময় ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর একটা আধিপত্য বিস্তার থাকে সবসময়, মানে একটা সময় পর্যন্ত ছিল বলে আমি মনে করি। জি, কিন্তু বর্তমানে আমার কাছে যেটা মনে হয়েছে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো কম্পেয়ার টু তাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স বা সবকিছু থেকে একটু ব্যাকফুটে চলে আসছে। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা কি রুচির চাহিদার পরিবর্তন হচ্ছে বাইকারদের, ব্যাপারটা এরকম? হ্যাঁ, মানে বিগত সময়ে
আমরা যে সময়টার কথা বললাম, কথার কথা 15-16 বা আরেকটু যদি পিছনে যাই, তাহলে এই সময়টাতে ইন্ডিয়ান রিনাউন্ড যে ব্র্যান্ডগুলো আছে, সাপোজ বাজাজ, টিভিএস, হিরো, এরা মার্কেট লিড দিয়েছে। মানে হিরো ওই সময় তো আসলে হিরো হন্ডা ছিল, এরা মার্কেট লিড দিয়েছে। এই সময়ে জাপানিজ ব্র্যান্ডগুলো সেইভাবে জনপ্রিয় ছিলও না মার্কেটে তেমন, আর হচ্ছে যে পরিচিত ছিল না। প্রথম যখন এই ইয়ামাহা অথবা তার পরবর্তীতে সুজুকি, তার পরবর্তীতে হোন্ডা যখন মার্কেটে আসা শুরু হলো, অনেক ইয়াং ছেলে পেলে মনে করতো যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। তো যাই হোক, সে বিষয়ে সে আলাপ পরে। কিন্তু জাপানিজ ব্র্যান্ডগুলো আসার পরে যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে আগে ছিল যে বাইকটা ফুয়েল ইকোনমি কিনা, এই বিষয়টা ছিল হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটির বিষয়। আমরা ইন্ডিয়ান ব্র্যান্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি দেখছি। কিন্তু যখন জাপানিজ ব্র্যান্ডগুলো আসলো, তখন জেনারেশনদের মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের রুচির কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে। এবং এই রুচির পরিবর্তনটার সাথে আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো ঠিক এখনও খাপ খাওয়ায় উঠতে পারেনি বা অ্যাডজাস্ট করতে পারেনি বলে আমার কাছে মনে হচ্ছে। যে জাপানিজ ব্র্যান্ডগুলো তরুণদের কাছে বা বাইকারদের মাঝে যে ফ্লেভারটা দিতে পারছে, ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো মনে হয় কিছুটা এখান থেকে পিছিয়ে আছে বলে আমার কাছে মনে হয়। তবে অনেকেই ট্রাই করছে, আমরা দেখছি, যেমন হচ্ছে বাজাজ 260 N260 যেটা তারা লঞ্চ করলো হাই সিসির বাইকে। আবার দেখছি আমরা হিরো কারিজমা 210 তারাও লঞ্চ করে ট্রাই করছে। বাট কম্পেয়ার টু এখনো মনে হয় জাপানিজ ব্র্যান্ডগুলোর চাইতে তারা তাদের জায়গাতে একটু হলেও পিছিয়ে যাচ্ছে। এখানে আমি জাস্ট একটু ক্রিটিসিজম আছে আমার, স্পেশালি বাজাজের ক্ষেত্রে। যেমন বাজাজ তাদের পালসার সিরিজটাই কেমন যেন ঠিক আনতেছে একটার পর একটা বাইক, কিন্তু কোনো বাইকই মনে হচ্ছে বাইকারদের মনোপুত হচ্ছে না। গাড়ি তারা আনতেছে, মডেল চেঞ্জ করতেছে, কিন্তু কোনো গাড়িটাই বাইকারদের মনোপুত হচ্ছে না। তারা 250 সিসি বাইক বাংলাদেশে সর্বপ্রথম আনছে, কিন্তু এটা আনার পরে তারা কোনো হচ্ছে যে মার্কেটে সেইভাবে তাদের কোনো পজিশন তৈরি করতে পারেনি। অন্যদিকে আমরা যদি দেখি যে হিরো দীর্ঘদিন তারা মার্কেটে কিরকম একটা লকড সিচুয়েশনে ছিল, সেই তুলনায় তাদের আইস ব্রেকিংটা হয়ে গেছে। আমার মনে হয় হচ্ছে যে এই কারিজমা আসার পরে তাদের যে দীর্ঘদিনের যে আইস ব্রেকিং একটা সিচুয়েশন ছিল, সেইটা ওভারকাম করে তারা মার্কেটে আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে আমার কাছে মনে হয়। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সামনে আরও আলোচনা আমাদের কন্টিনিউ থাকবে। তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরবো, জানবো ইন্ডাস্ট্রি নিয়ে বিভিন্ন রকম কথা। FZS 5V2, number one selling 150cc bike in Bangladesh. ব্রেক থেকে ফিরে আসলাম, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এবার নতুন একটা টপিক আসলে বলছি হচ্ছে ইভি মার্কেট নিয়ে আসলে একটু জানতে চাচ্ছি। ই বাইক অ্যাকচুয়ালি আমরা দেখছি বাংলাদেশ এখনও অতটা যদিও ইনভলভ হয়নি, বাট পার্শ্ববর্তী দেশসমূহ, আমি চায়নার কথা বলতে পারি, ইন্ডিয়ার কথা বলতে পারি, এই সমস্ত জায়গাতে ইভি মার্কেটের একটা বেশ, ইভি বাইকগুলোর একটা বেশ বলা যায় যে আলোচনা চলছে বা মার্কেটে দেখা যাচ্ছে। বাংলাদেশেও চেষ্টা করছে অনেকেই। এই জায়গাটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন যে বাংলাদেশে ই বাইক বা ইভি মার্কেটের কেমন ফিউচার আছে, এটা চ্যালেঞ্জেস বা গুড সাইডগুলো, এগুলো নিয়ে আপনি কিভাবে দেখছেন? ইভি মার্কেট বলাই হচ্ছে যে এটা আসলে আগামীর টেকনোলজি বা আগামীতে এই ফুয়েল পোড়ানোর থেকে যতটা পারা যায় পরিবেশ বান্ধব বিদ্যুতের গাড়িগুলোতে সবাই চলে আসে, এটার জন্য সবাই ট্রাই করতেছে। ইভেন বিভিন্ন দেশের গভর্নমেন্টও হচ্ছে যে এখানে ভর্তুকি দিচ্ছে বা সাপোর্ট দিচ্ছে। সেই সেন্স চিন্তা করলে বাংলাদেশও আসলে আলটিমেটলি টুডে টুমোরো এদিকে যাবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন এই বাস্তবতার প্রেক্ষিতে আমি যদি বলি যে এখানে পজিটিভ দিক কি, পজিটিভ দিক দুটো। প্রথম হচ্ছে যে এটা একটা মডার্ন টেকনোলজি, সো মডার্ন টেকনোলজি আমাদেরকে গ্রহণ করতেই হবে, এটা হলো একটা। আর যেহেতু এটা টেকনোলজিক্যালি হচ্ছে নতুন একটা জিনিস, সো এটা কম্পারেটিভলি ইউজারের জন্য ইউজ করা খুবই সহজ। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা মোটরসাইকেল চালাতে লোকজন যতটা ডিসকমফোর্ট ফিল করে, সেই তুলনায় লোকজন ইভিটাতে খুব ইজিলি একটাকে অ্যাকসেপ্ট করতেছে। ইভেন মেয়েরা খুব দ্রুত হচ্ছে যে এটা, অনেক মেয়ে হচ্ছে যে এই ইভি বাইকগুলো ব্যবহার করতেছে, স্পেশালি স্কুটারগুলো, যেহেতু এটা ইউজ করা খুবই সহজ। এখন এটা গেল পজিটিভ দিক। নেগেটিভ দিকটা বা হচ্ছে আমি যদি ক্রিটিসিজম বা সমস্যা কি এটা নিয়ে আলোচনা করি, বিগত দীর্ঘ সময়ে ইভি মার্কেটটাতে বাংলাদেশে অনেক আগে থেকেই তো এই বাইকগুলো আছে। এখন এই বাইকগুলোতে ঝামেলা যেটা হয়েছে যে বাইকগুলোর প্রথম যেটা সমস্যা মানে অনাস্থার জায়গা তৈরি করছে, সেটা হচ্ছে লংজিভিটি। আচ্ছা, লো কোয়ালিটির বাইক নিয়ে এসে মার্কেটে বিক্রি করার পরে অনেকগুলো ব্র্যান্ড মার্কেট থেকে আউট হয়ে গেছে। ফলে লোকজনের মাথাতে একটা ধারণা হয়েছে যে এই বাইকটা কিনলে আমি আফটার সেলস সাপোর্ট পাবো কিনা, এটা একটা টেনশনের বিষয়। দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে যে এই মার্কেটে এই বাইকগুলো কম্পারেটিভলি দাম বেশি।
আচ্ছা, আমি যদি সাধারণ তেলের বাইকের কথা বলি যে আমার 70-80 বা 1 লাখ টাকা দিয়েও আমি হচ্ছে যে একটা তেলের বাইক পাবো, কিন্তু ইভিতে একটা ই বাইকের ক্ষেত্রে 70-80 হাজার টাকার নিচে একটা হচ্ছে যে বাইক হতে চায় না। আর এর যদি আমি ভালো বাইক একটু নিতে চাই, অর্থাৎ ই বাইকগুলো সাধারণতই দেখা যায় স্কুটার প্যাটার্নের, এখন আমি যদি এটাকে সাধারণ বাইক প্যাটার্নের বা একটু স্পোর্টি বাইক প্যাটার্নে যেতে চাই, তো এই বাইকগুলোর যে দামটা হয়ে যায়, এই বাইকগুলোর দাম তেলের বাইকের থেকেও বেশি হয়ে যায়। আর আমি বিগত যে ক্যান্টন ফেয়ার হলো চায়নাতে, সেখানে আমার এক কাজিন গিয়েছিলেন, তো তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ই বাইকের কিছু বা প্রাইস কোটেশনগুলো নিয়ে আসার জন্য। তো সেখানে দেখা যাচ্ছে তাদের প্রাইসগুলো এত হাই প্রাইস হয়ে যাচ্ছে, স্পেশালি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে। এই ব্যাটারির কারণে প্রাইসগুলো এত বেশি যে জেনারেল এই কি বলবো তেলের বাইকের থেকে অনেক বেশি হাই প্রাইস হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট সিরিয়াসলি না আগায় আসে, তাহলে এই মার্কেটটাতে তেমন অপরচুনিটি আছে বলে আমি মনে করি না। বাট গভর্নমেন্টের এখানে সরাসরি ইনভলভমেন্ট যদি থাকে, তাহলে এই ইন্ডাস্ট্রিটা আগামীতে গ্রো করবে, বাট একটু সময় লাগবে সব দিক দিয়ে। আচ্ছা, আবার একটা জিনিসও আছে, সেটা হচ্ছে যদি এই মার্কেটটা গ্রো করে, তাহলে এটা আমাদের জন্য একটা বলা যায় আর একটা নতুন ওয়ে হচ্ছে। হ্যাঁ, মানে আমি যদি এই তেলের গাড়ির ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, এর প্যাটার্ন একদমই আলাদা। আর আমি যদি ইভিতে চলে যাই, তাহলে এর সিস্টেমটা টোটালটাই আলাদা। মানে ইভির যেমন দুইটা পার্ট গুরুত্বপূর্ণ, আমার তেলের গাড়িতে ইঞ্জিনটা তেল পোড়াচ্ছে, ওই পার্ট আলাদা। আর ইভিতে কি হচ্ছে, আমার ব্যাটারি চার্জ হচ্ছে আর মোটর দিয়ে চলতেছে, এর পার্ট আলাদা। বাকি আমি মেকানিজমগুলো যদি আমি একও ধরি, তাহলে এই দুইটা পার্ট আলাদা। আর ইভিতে যে জিনিসগুলো বেশি আসবে, যেহেতু টেকনোলজিক্যালি এখন হচ্ছে যে অনেক মডার্ন হচ্ছে, সো এখানে অনেক মডার্ন টেকনোলজি, অনেক সেন্সর এর ভিতরে হচ্ছে লাগানো থাকবে। সো এই মার্কেটটা আসলেই একটা ডিফারেন্ট মার্কেট হবে। এবার হচ্ছে ভাইয়া হাই সিসি নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের কিন্তু অনেক দিন থেকেই দাবি ছিল হাই সিসি বাইক পারমিশন দেওয়ার, তো সেটা আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। বাট সঙ্গে সঙ্গে আমাদেরকে 60 কিলোমিটার 30 কিলোমিটারও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তো যেটাই হোক না কেন, এই হাই সিসি বাইক যদি আসে, ইন্ডাস্ট্রি অবশ্যই এটা একটা ভালো এক্সটেন্ডেড একটা সুযোগ থাকছে। কিন্তু সঙ্গে সঙ্গে যে রুলস রেগুলেশন বা আমরা রোড কন্ডিশন যদি বলি, বা কোম্পানিগুলোর যে প্রিপারেশনের যে বিষয়গুলো আছে, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের মার্কেটটা কতখানি প্রিপেয়ার্ড বলে আপনি মনে করছেন? হাই সিসি বাইকের ক্ষেত্রে প্রথমত হলো যে আমরা যদি একটা বাইকের সেফটি, কমফোর্ট এবং পারফরমেন্স বিবেচনা করি, তাহলে হাই সিসি বাইকটা অবশ্যই দরকার। আপনি ভালো ব্রেকিং সিস্টেম নিতে চাইলে, ভালো কমফোর্ট নিতে চাইলে আপনার একটা ভালো বাইক দরকার। সেই বাইকটা একটা হাই সিসি বাইকে আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো দিবে। আবার আমরা বাইকের উপরে আস্তে আস্তে বেশ খানিকটা নির্ভরশীল, অর্থাৎ 20, 50, 100 কিলোমিটার পথ আমরা ইজিলি বাইক দিয়ে আমরা পাড়ি দিচ্ছি, কিন্তু এই পথটা তো আপনি 80 সিসি বা 100 সিসি বাইকে চলাচলটা নিরাপদ না। আবার আলহামদুলিল্লাহ কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি বলি যে রাস্তাঘাটের কিছু উন্নয়ন বা চলাচলের জন্য উপযুক্ত, স্পেশালি বাইকের ক্ষেত্রে কিছুটা হয়েছে, কিছু ল্যাকিংস আছে, সে বিষয়টা তো আছে। তো সব মিলিয়ে আমি যেটা বলতে পারি যে হাই সিসি বাইকটা আমাদের দেশের জন্য প্রয়োজন, এটা হচ্ছে প্রয়োজনের কথা বললাম। এবার আমি হচ্ছে কিছু লিমিটেশনের কথা বলি, যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে স্পিড লিমিট। প্রথমত স্পিড লিমিটের বর্তমান পদ্ধতিটাই হাই সিসি বাইকের জন্য একেবারেই বিপরীত। এটা হলো প্রথম কথা, যে আপনি একটা হাই সিসি বাইক আনতেছেন, অথচ এমন একটা স্পিড লিমিট দিয়ে দিচ্ছেন যেটা ওই হাই সিসি বাইকের জন্য চালানোই দুষ্কর। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে আর একটা জিনিস আছে বলে আমি মনে করি এই ইন্ডাস্ট্রির জন্য স্পেশালি, যে আমাদের মার্কেটটা হচ্ছে খুবই ছোট। এখন এইখানে একই সাথে প্রোডাকশান দিয়ে একটা হাই সিসি বাইকের জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন একটা ফ্যাক্টরি চালানোর জন্যে, সেটাতে যে সংখ্যক সেল হবে আমাদের দেশে একটা বছরে যে বা মাসে যে সেলটা হবে, ওইটা আসলে এই ফ্যাক্টরিতে তৈরি করে কতটুকু তারা পোষাতে পারবে, এটা হয়তো যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারাই ভালো বলবেন। আমরা ইন্ডাস্ট্রিতে তো আর এই প্রোডাকশন রিলেটেড না, কিন্তু বাহির থেকে অন্তত আমরা এতটুকু বুঝি যে এটা আসলে খুব বেশি বড় মার্কেট না। তো এইটা একটা সমস্যার কারণ হতে বলে আমি মনে করি। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, তাহলে কোন ব্র্যান্ডগুলো আমরা দেখছি আমাদের দেশে ইন্ডিয়ান, জাপানিজ, চাইনিজ ব্র্যান্ডও আছে, তারা বিজনেস করছে, তো সেই ক্ষেত্রে কোন ব্র্যান্ডগুলোর হচ্ছে আপনি মনে করেন সম্ভাবনা বেশি হাই সিসি মার্কেটটা বাড়লে? হাই সিসি বাইক যদি হাই সিসির মার্কেটটা চালু হয়, সিরিয়াসলি চালু হয়, তাহলে সেই ক্ষেত্রে খুব ইজি অ্যাক্সেস আছে হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের জন্য।
সরি হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের জন্য, কারণ চাইনিজ বিভিন্ন ব্র্যান্ডের অলরেডি হচ্ছে বিভিন্ন কোয়ালিটির হাইসিসি বাইক তাদের রেডি আছে, একদম রেডি। সেই তুলনায় আমরা যদি ইন্ডিয়ান ব্র্যান্ড অথবা জাপানিজ ব্র্যান্ড বলি, তাদের এই সেক্টরটাতে খুব লিমিটেড, মানে আমাদের দেশে আসার উপযোগী আছে, কিন্তু আপনাকে ভেরিয়েশনটা কম দিবে, খুব অল্প ভেরিয়েশনে। কিন্তু আমরা যদি চাইনিজে চলে যাই, তারা বিভিন্ন ভেরিয়েশনের বিভিন্ন ধরনের, তারা যেটা চায়নার যে বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য আর কি, সেটা তারা আমাদেরকে দিতে পারবে। এটা হচ্ছে পজিটিভ দিক। সেই তুলনায় ইন্ডিয়ান বা জাপানিজ ব্র্যান্ডগুলো কিছুটা লিমিটেশনের মধ্যে পড়বে বলে আমি মনে করি, কিন্তু কোয়ালিটি বিবেচনা ডেফিনেটলি জাপানিজ ব্র্যান্ড এবং ইন্ডিয়ান ব্র্যান্ড আগায় থাকবে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং সঙ্গে সঙ্গে আমরা জানি প্রোডাকশনের ব্যাপারটাও তো আছে। জি, সেক্ষেত্রে চাইনিজ ব্র্যান্ডগুলো বাইক যদি আসেও, তাহলে যেহেতু তারা যদি এখানে ম্যানুফ্যাকচার না হতে পারে, তাহলে তো প্রাইসের ক্ষেত্রে অনেক বেশি ভ্যারি করবে। হ্যাঁ, আপনি যদি সিবিইউতে আনতে চান, তাহলে তো এই প্রাইস দিয়ে অন্তত বাংলাদেশের মার্কেটে আপনাকে বিজনেস করা কোনো মতেই সম্ভব না। আবার সিকেডি অথবা হচ্ছে যে আপনি যদি প্রোডাকশনের কথা চিন্তা করেন, প্রোডাকশনের কথা চিন্তা করলে অলরেডি মার্কেটে যে কয়টা প্রোডাকশনের জন্য যে ব্র্যান্ডগুলো পারমিশন আছে, তাদের বাইকগুলো তো তাদের জন্য ফিক্স করাই আছে। এর বাইরে চায়না থেকে শুধু হায়ার সিসি বাইক আনবে এই উদ্দেশ্যে একটা ফ্যাক্টরি একজন ডেভেলপ করবে, এটা বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে মনে হয় না এত সহজ। সেই ক্ষেত্রে চাইনিজ হাই সিসি বাইক আসাটাও হচ্ছে যে চ্যালেঞ্জ একটা থেকে যাচ্ছে। ভাই, এতক্ষণ তো আমরা অনেক আলোচনা করলাম, গুরুগম্ভীর বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এখন হচ্ছে আমরা কুইজ, আপনার জন্য 5টা কুইজ থাকবে। সেই 5টা কুইজের সঠিক অ্যান্সার দিলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই আকর্ষণীয় গিফট। প্রথম যে কোশ্চেন ভাই, সেটা হচ্ছে রাস্তার উপরে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল দেখে থাকি, তো এই সিগন্যাল বা সাইন যেটা আমরা বলি, সেটা সাধারণত কয় ধরনের হয়ে থাকে আপনি যদি বলতেন? আমরা সাধারণত 3 ধরনের সাইন দেখি, মানে হ্যাঁ বাচক, না বাচক এবং সতর্কতামূলক বা ইনফরমেশন যেটা দেওয়া থাকে আর কি, সেটা। অ্যাবসলিউটলি রাইট ভাইয়া, 3 ধরনের অ্যান্সার। দ্বিতীয় নম্বর, ইয়ামাহার একটা খুব পরিচিত বাইক, ইয়াং জেনারেশনদের কাছে খুব কি বলা যায় প্রিয়, সেটা হচ্ছে MT-15। তো MT-15 এর যে পূর্ণরূপ মানে MT, এই পূর্ণরূপটা আপনাকে বলতে হবে। এটা খুবই সহজ, মাস্টার অফ টর্ক। মাস্টার অফ টর্ক, অ্যাবসলিউটলি রাইট ভাইয়া। আর আমরা সহজ কোশ্চেনই করে থাকি আমাদের গেস্টদেরকে সাধারণত। আচ্ছা, 3 নম্বর যে কোশ্চেন ভাইয়া, আমি একটু বলে রাখি যে ইয়ামাহার যেগুলো মানে যে বাইকগুলো আমার খুব পছন্দের, তার মধ্যে অন্যতম বাইক হচ্ছে এই MT-15টা, আমার খুবই ভালো লাগে। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া 3 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে বিআরটির যে নিয়ম অনুযায়ী আছে, সেক্ষেত্রে বাইকারদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে রাইড করার সময় কোন কোন গিয়ারগুলো পরিধান করতে হবে? একদম বেসিক যে জিনিসগুলো, তার মধ্যে হেলমেট, গ্লাভস এবং জুতা তো নেসেসারি, বাকিগুলো সম্ভবত অপশনাল। না ভাই, আপনি যে 3টা বলেছেন এই 3টাই হচ্ছে বাধ্যতামূলক। তো পরপর ভাইয়া 3টা কোশ্চেনের অ্যান্সারই আপনার সঠিক হয়েছে। 4 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যখনই ভেহিকলসের কথা বলি, আমরা সবাই জানি যে মোটরসাইকেল অন্যতম একটা পার্সেন্টেজ আছে। তো আসলে বাংলাদেশে কত শতাংশ ভেহিকলসের মধ্যে কত শতাংশ মোটরসাইকেল? আমার ধারণা অ্যারাউন্ড 70-র কাছাকাছি। হ্যাঁ ভাইয়া, অ্যাকচুয়ালি তাই, 70 to 75% হচ্ছে মোটরসাইকেল। আচ্ছা, এখানে বলতে লাগে আরেকটা জিনিস আমি বলবো যে 70 থেকে 75% যদি আমরা রাইডাররা হই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রুলস রেগুলেশন তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রাধান্য থাকা উচিত। কিন্তু ওই যে সমস্যা এখানে যে আমাদের কথাটা গিয়ে বলার মতন হচ্ছে ভয়েসটা সেখানে থাকতে হবে। আমরা আশা করি ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যারা বাইকারের কথা বলবে। এক্স্যাক্টলি। আচ্ছা, 5 নম্বর এবং লাস্ট কোশ্চেন যেটা ভাই আমাদের, সেটা হচ্ছে নতুনভাবে বাংলাদেশের মার্কেটে যে হাই সিসি লঞ্চ হয়েছে, সেই লঞ্চ হওয়া বাইকগুলোর মধ্যে প্রথম লঞ্চ হওয়া বাইক কোনটা? এটা খুবই সহজ, বাজাজ N250। বাজাজ N250, অ্যাবসলিউটলি রাইট ভাই, আপনার 5টা কোশ্চেনের অ্যান্সারই সঠিক হয়েছে। আপনাকে অভিনন্দন এবং আমাদের পক্ষ থেকে এই গিফট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে এই চমৎকার গিফট কিছুক্ষণ আগে দিলেন, এই এখন ফিরতি গিফট দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি এই সাথে একটা জিনিস দেখতেই পাচ্ছেন, এই জিনিসটা দেওয়ার আগে আমি একটা ছোট কথা বলে নিই। সেটা হলো যে আপনাদের বিভিন্ন এপিসোডে এ পর্যন্ত যারা এই চেয়ারে বসেছেন, তারা বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রির অনেক বড় বড় ব্যক্তি। সেই তুলনায় আমি ওই যে শুরুতেই বলে নিয়েছি যে আমি নিজেকে কখনোই বাইকার হিসেবে পরিচয় দিই না, কারণ একজন বাইকার যারা এই চেয়ারে বসেছেন তাদের অর্জনগুলোর কাছে, মানে আমার তো কোনো অর্জন নাই, সেক্ষেত্রে আমাকে তখন বাইকার হিসেবে পরিচয় দিতেও আমি তখন লজ্জাবোধ করি বা ইতস্তত বোধ করি। আমি আসলে নিজেকে একজন বাইক লাভার হিসেবেই পরিচয় দিই। তারপরেও যেহেতু আমি বাইক চালাই, তো আমার হাতে যে জিনিসটা আছে এটা একটা কালো, খুবই কম দামি একটা জিনিস, কিন্তু জিনিসটা কম দামি হলো এটা আমার সাথে কিছুটা ইমোশনালি অ্যাটাচড হয়ে আছে। এই জিনিসটা হচ্ছে একটা চেস্ট প্রোটেক্টর।
এটা শীতের দিনে অনেকেই ব্যবহার করে, আমিও করি। তো এই জিনিসটা কিনেছিলাম আমি যখন নিজের টাকা দিয়ে সর্বপ্রথম আমার বাইকটা কিনি 2011 সালে। তখন শীতের মধ্যে আমি এই চেস্ট প্রোটেক্টরটা কিনছিলাম। তারপর থেকে এটা আমি সবসময় আমার সাথেই রাখি, মানে আমি যেখানেই যে আমার ব্যাগের পিছনে এই চেস্ট প্রোটেক্টরটা থাকে। বাই দিস টাইম অনেকগুলো মোটরসাইকেল চেঞ্জ হয়েছে, কিন্তু এই সার্বক্ষণিক সঙ্গী হিসাবে এই বিগত 1 যুগ ধরে বা 1 যুগের বেশি সময় ধরে সে সবসময় আমার সাথে আছে। আমার সার্বক্ষণিক সঙ্গী বলতে পারেন, অন্তত বাইক যখন চালাই তার তখনকার সময়ের সঙ্গী হিসাবে এই চেস্ট প্রোটেক্টরটা আমার সাথে থাকে। তো আমরা অনেক অনার্ড ভাইয়া, এবং আমরা অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে চাই মোটরসাইকেল ভ্যালির জন্য। তো অবশ্যই, কারণ আপনার চিন্তা থেকেই আজকে মোটরসাইকেল ভ্যালি আলহামদুলিল্লাহ, এবং শুধু কি বলবো, শুধু বাংলাদেশি না, আলহামদুলিল্লাহ গোটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে যারা বাইক নিয়ে আলোচনা করেন তারা কখনো না কখনো অবশ্যই মোটরসাইকেল ভ্যালির সান্নিধ্যে আসছেন। তো ভাইয়া আমরা আপনাকে পেয়েছি, এই জন্য আমরাও অনেক লাকি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার এই মূল্যবান গিফটের জন্য ধন্যবাদ, এবং আপনার এই মূল্যবান গিফটের সঙ্গে আপনার মূল্যবান সিগনেচারটা আমরা রাখতে চাই, যেটা পরবর্তী প্রজন্মের যে বাইকাররা আছে এবং যারা সম্মানিত গেস্ট আমাদের এখানে আসবেন তারা দেখবেন এবং ইন্সপায়ার্ড হবে আমরা বিশ্বাস করি। কাইন্ডলি আপনি যদি সিগনেচারটা দিতেন। সেফটিকে প্রমোট করার জন্য এসআই মোটরসের পক্ষ থেকে সুন্দর এই নোলান ব্র্যান্ডের হেলমেটটি আমাদেরকে দেওয়া আছে, যেখানে ভাই আমাদের যে সম্মানিত গেস্টরা আসেন আমরা তাদের সিগনেচারটা রেখে দিই। তো আপনি যদি কাইন্ডলি আপনার সিগনেচারটা আমাদের এই হেলমেটে দিতেন। থ্যাংক ইউ ভাই, আপনার ব্যস্ততম সময়ের মাঝখান থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি আমাদের যে ভালোবাসা সম্মান সেটা আমরা এই কাঠের ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা ক্রেস্ট দেওয়ার জন্য। আমিও অনার ফিল করছি, প্লাস পাশাপাশি টিম মোটরসাইকেল ভ্যালিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু টিম মোটরসাইকেল ভ্যালির কথা আসলো, আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার একটা আইডিয়া। আজকে আলহামদুলিল্লাহ 12 বছর কিন্তু পার করে ফেলেছে আমাদের মোটরসাইকেল ভ্যালি। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি আরও ইনশাআল্লাহ 12 বছর কেন, আরও যেন 100 বছর আমাদের মোটরসাইকেল ভ্যালি আমরা যারা কাজ করছি আমরাও যেন সেই অংশের সঙ্গে থাকতে পারি। তো সেক্ষেত্রে আপনার যদি মোটরসাইকেল ভ্যালি নিয়ে কিছু বলার থাকে, আপনার ফিউচার প্ল্যানিংয়ের চাইতে বলবো আপনার যে আইডিয়ার কথা যদি বলি, অথবা আপনার যে সামনে পরিকল্পনার কথা যদি বলি, আপনি যদি কিছু বলতেন। পরিকল্পনা বলতে এরকম যে প্রথমত হলো বাইক ইন্ডাস্ট্রি, আমরা আমাদের আলোচনাতে চলে এসেছে যে বাইক ইন্ডাস্ট্রিটা কিছুটা চেঞ্জ হচ্ছে। নাম্বার 1 হচ্ছে হায়ার সিসি বাইক আসতেছে, এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট, আর ই বাইক আসতেছে, এটা হলো আর একটা ডিফারেন্ট সেগমেন্ট। সো ই বাইকের ক্ষেত্রে হতে পারে গভর্নমেন্টের পলিসির দিকে আসলে আমাদেরকে তাকাতে হবে যে ই বাইকের ক্ষেত্রেও আবার ইন্ডাস্ট্রিয়াল কী ধরনের বাইন্ডিংস বা কী জিনিস আসে সেটা। বাট আমরা যেহেতু মোটরসাইকেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি এবং মোটরসাইকেল ভ্যালি সেই 2012 সালের 25শে জানুয়ারি থেকে এখন পর্যন্ত যেটা যে আমরা ইনফরমেশন প্রোভাইডের জন্য আমরা নিজেদেরকে সব সময় নিয়োজিত রাখছি, যে বাইক ইন্ডাস্ট্রির যে কোনো ধরনের ইনফরমেশন সেটা বাইকারদের জন্যই হোক অথবা ইন্ডাস্ট্রির জন্যই হোক, দুজনের জন্যই ইনফরমেশন রিলেটেড যে কোনো কিছু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সো এই ইনফরমেশনটাকে আরও অথেন্টিক, আরও অ্যাপ্রোপ্রিয়েট এবং যে প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়ার জন্য আমরা সামনে ইনশাল্লাহ চেষ্টা করব, যেটা আশা করি বাইকার এবং ইন্ডাস্ট্রি উভয়েরই কাজে লাগবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরাও আশা করি আমরা টিম মোটরসাইকেল ভ্যালি সেভাবেই করে ইনফরমেশন আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আর ভাই যাওয়ার আগে আপনি যদি বাইকারদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। বাইকারদের উদ্দেশ্যে এটাই যে বাংলাদেশে যে নীতি নির্ধারণগুলো হয়ে থাকে এক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা নিজেদের দোষের কারণে এই সমস্যার মধ্যে পড়ে যাই, যে আমাদের রাফ ড্রাইভিং, ব্যস্ত রাস্তাতে মোটরসাইকেল দিয়ে বিভিন্ন স্পোর্টস কার্যক্রমগুলো দেখানো সহ, যারা আমাদের অনেক সময় ড্রাইভিং লাইসেন্স নাই এমন ব্যক্তি দিয়ে হাইওয়ে সহ বিভিন্ন জায়গাতে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে দিন শেষে আমরা বাইকারদেরই ক্ষতি করি। এটা হলো একটা। সেক্ষেত্রে আমরা যারা বাইকার আছে আমরা চালাই, তারা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারা যায় অন্তত ডিসকারেজ করা এই জিনিসগুলো যাতে না হয়, এটা হলো একটা। দ্বিতীয় আর একটা জিনিস, আমাদের মধ্যে যারা অনেক সেলিব্রিটি বাইকার আছেন যারা আবার এই কাজগুলো করেন, কিন্তু আমাদের রিনাউন্ড বাইকারদের মধ্যে দু একজনকে আমরা কখনো কখনো দেখি ফেসবুকের কল্যাণে যে তারা এই কাজগুলো করতেছে, যেটা তাদের জন্য শোভা পায় না, এবং এই কারণেই অন্যান্য বাইকাররাও তাদের দেখে উৎসাহিত হয় এবং দিন শেষে বাইক রিলেটেড বিভিন্ন রেস্ট্রিকশনগুলো যে আমরা পড়ে যাই।
এক। দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে যে বাইকারদের ভিতর থেকে একটা টিম আসা দরকার, যারা গভর্নমেন্ট বা অথরিটি লেভেলে গিয়ে বাইকারদের ভোকালটা নিয়ে তারা কথা বলবে, তারা এই জায়গাতে যাবে, তাদের ভালো লাগা মন্দ লাগা প্রয়োজনগুলো তাদের সামনে হচ্ছে তুলে ধরবে। তো এই দুটো জিনিস আমি মনে করি যে হচ্ছে যে বাইকাররা যদি একটু লক্ষ্য করে এবং হচ্ছে যে বাংলাদেশের যে টোটাল বাইকিং কমিউনিটিগুলো আছে তারা মিলে একটা সিদ্ধান্ত নিয়ে যদি নিজেদেরকে আরেকটু অর্গানাইজ করে নিজেদের ভোকালটা তৈরি করে, আমার মনে হয় যে বাইক ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া যে কথাটা বলছিল যে রুলস রেগুলেশন সব কিছু তো আছেই, সঙ্গে সঙ্গে সেফটির কথাও ভাইয়া বলছিল। তো এই সেফটির ইস্যুকে কথা বলতে গেলেই যেটা হয় যে আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি, বিশেষ করে আমি তো বলি সবসময় যে সবসময় মনে রাখবেন আপনার সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, তাই বি সেফ এবং রাইড সেফ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।